নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বাস্তু সমস্যা থেকে পরিত্রাণ পেতে বা বাস্তু নিয়ে 5টি দিক, বাস্তু নিয়ে 5টি সাবধানতা। মেষ রাশির জাতক জাতিকাদের বাস্তু নিয়ে এই যে 5টি সাবধানতা, এটা কিন্তু মেষ রাশির যে আলোচনাটি করব, ছক ক্যালকুলেশন করব, এটা কিন্তু সার্বিক মতে। আপনি মেষ রাশির জাতক জাতিকা হতেই পারেন। পশ্চিমবাংলায় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন। সুতরাং আপনারা যদি আপনাদের স্পেসিফিক ছকটি ক্যালকুলেশন করান, প্রেডিকশন করান, অ্যানালাইসিস করান, তাহলে বাস্তুগত কোনো প্রপার ওয়েতে বা সঠিক মতন বাস্তু সমস্যাটা আপনার কি, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু 100% বলে দিতে পারে আদৌ যদি কোনো সমস্যা থাকে। আমি এই নিয়ে বহুবার বলেছি, বাস্তু যে সমস্যা বা বাস্তু দোষ যাকে বলা হয়, সেটা কিন্তু কখনো আমি যেই ঘরে থাকি সেই বাস্তুর কখনো দোষ হয় না। আমার ছকের মধ্যে বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে কিনা সেটা বড় ব্যাপার। আমার ছকের মধ্যে যদি বাস্তু দোষ সৃষ্টি হয়, তাহলে আমি কলকাতাতেই থাকি, আর বাঁকুড়াতেই থাকি, আর মেদিনীপুরেই থাকি, আর বর্ধমানেই থাকি, আর দিল্লিতেই থাকি, চেন্নাইতেই থাকি, বা বিদেশেই থাকি, চাঁদে থাকি, আমি যেখানেই যাব সেখানে কিন্তু বাস্তু সমস্যা সৃষ্টি হবে, বাস্তু দোষ সৃষ্টি হবে। তার কারণ বাস্তু দোষটা কিন্তু আমার ছকের মধ্যে গড়ে উঠেছে। আমি আবার বলছি, অন্তত পশ্চিমবঙ্গে বা আমি যদি ভারতবর্ষেও ধরি, তাহলে 140 কোটি মানুষ থাকলে প্রায় 99.9% মানুষ কিন্তু এটাই ভুল করে, বা তাদেরকে ভুল ব্যাখ্যাই দেয়া হয় বিজনেস করার জন্য কেবল, যে বাস্তু সমস্যা মানে বাস্তু দোষ মানে বাস্তুর দোষ। না, বাস্তুর দোষ আছে কি নেই সেটা কিন্তু যার প্রেডিকশনটা করা হচ্ছে, ছক ক্যালকুলেশন করা হচ্ছে, তার মধ্যেই বোঝা যায়। আমি আগেও বহুবার বলেছি, একই বাড়িতে আমি রয়েছি, আমার দাদা রয়েছে, আমার দিদি রয়েছে, দেখা যাচ্ছে আমার তীব্র সমস্যা হচ্ছে, আমার দাদা দিদি ভাই বোনের কোনো সমস্যাই হচ্ছে না। তাহলে বাস্তুটা যদি মানে দোষে পরিপূর্ণ থাকতো, তাহলে প্রত্যেকেই এফেক্টেড হতো, কিন্তু তা তো হচ্ছে না। আপনারা একটু শিক্ষিত হন। এই যে মানুষকে ঠকাবার একটা কৌশল, ঠকিয়ে পয়সা হাতাবার কৌশল, এই কৌশলটা বন্ধ হওয়া দরকার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। চলে আসছি আলোচনায়। মেষ রাশির 5টি বাস্তু সাবধানতা। আমি যদি সার্বিক অর্থে মেষ রাশির ছকটিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু 1 নাম্বার ঘর থেকে 6 নাম্বার ঘরটা হচ্ছে কিন্তু কন্যার ঘর। এই 6 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ 6 নাম্বার ঘর দ্বারা শত্রুতার জায়গা, আমার যে ইনকাম তার চেয়ে বেশি চাহিদা হয়ে যাচ্ছে, বা আমার অর্থনৈতিক যে চাহিদা সেই চাহিদাটা আমি যোগান দিতে পারছি না, তাই জন্যই ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, তার জন্যই লোন হয়ে যাচ্ছে, ঋণ হয়ে যাচ্ছে। প্রাত্যহিক জীবন ধারণ আমি কিভাবে করব, কিরকম ভাবে আমাকে চলতে হবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, 6 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়।
6 নাম্বার ঘর দ্বারা রোগের উৎস এবং রোগ প্রতিষ্ঠা পাওয়া বোঝা যায়। মানে আমার একটা রোগের সম্ভাবনা বা রোগ হলো, সেটা কতটা সুদূর প্রসারী হবে 8 নাম্বার ঘর দ্বারা, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। তাহলে এই সমস্ত কিছুকেই কিন্তু বোঝা যায়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি 6th হাউসকে লক্ষ্য করি, তাহলে কিন্তু দক্ষিণ পশ্চিম যে কোণ বা দক্ষিণ পশ্চিম যে দিকটা, মানে দক্ষিণ আর পশ্চিম দিক নয়, দক্ষিণ পশ্চিম যে কোণটা বা দিকটা, সেটা কিন্তু 6th হাউসের আন্ডারে চলে আসছে। সুতরাং অবশ্যই মনে রাখা দরকার আছে, যে কোনো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, সেটা সঞ্চয় হতে পারে, লেনদেন হতে পারে, থিঙ্কিং হতে পারে, যে কোনো রকমের আমি একটা বিজনেস করব বা আমার একটা প্রয়োজন আছে, মানি ট্রানজেকশন কখনো 6th হাউসে হবে না। কখনো 6th হাউসে হবে না মানে হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম যে কোণ বা দক্ষিণ পশ্চিম যে দিকটা, সেই দিকে এইগুলো কিন্তু কখনোই করা উচিত নয়। কোনো মানুষ ঘরের মধ্যে এলে কখনোই কিন্তু দক্ষিণ পশ্চিম কোণে তাকে বসাতে নেই, বা দক্ষিণ পশ্চিম যে দিকটা সেই দিকে বসাতে নেই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। দক্ষিণ পশ্চিম কোণে বা দক্ষিণ পশ্চিম যে দিকটা, সেই দিকটাতে কিন্তু আমার যে ব্যবহার, সেই ব্যবহারটা ঘরের মধ্যে দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম কোণে কখনো কিন্তু হবে না। কারণ আমি যদি বেশিরভাগ সময় সেখানটাই অতিবাহিত করতে শুরু করি, তাহলে কিন্তু রোগ হতে পারে, আমার সেই রোগটা ইনক্রিজ হতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কখনো কোনো মতে গুরুজন, গুরু, টিচার, পথপ্রদর্শক, পিতা, জনক, এরা কিন্তু কখনো, আমি মেষ রাশির অধিপতি, মেষ রাশি আমার পিতামাতা কখনো দক্ষিণ পশ্চিম কোণে বা দক্ষিণ পশ্চিম দিকে যেন না থাকে। এইবার চলে আসি মারক স্থান, একদম নেগেটিভ স্থান। এবং সেই নেগেটিভিটি মানে কি, অনেকটা উইয়ের মতন, কখন যে ভেতরটা ফাঁপা করে দিল, ফাঁকা করে দিল বুঝতেই পারলাম না, সাইলেন্টলি কিন্তু এরা কাজ করে। নেগেটিভ স্থান, তাহলে মেষ রাশির একদম মারক স্থান, নেগেটিভ স্থান হচ্ছে, আমি যদি 8 হাউস ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু পূর্ব দক্ষিণ যে দিকটা বা পূর্ব দক্ষিণ যে কোণটা, সেটা কিন্তু মারক স্থান, তাকে কিন্তু বলা হচ্ছে। এইবার চলে আসি ব্যয়ের স্থান। এই ব্যয়ের স্থানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার যে কোনো চাহিদা, সেটা কিন্তু আমার চাল ডাল সবজি থেকে শুরু করে, ফ্রিজ থেকে, এসি থেকে শুরু করে, ফিনান্সিয়াল যে কোনো ট্রানজেকশনের জায়গায় সবচেয়ে নেগেটিভ আমার দিক দিয়ে, আবার বলছি ঘরের কোনো নেগেটিভিটি নেই, আমার দিক দিয়ে উত্তর পূর্ব দিকটা। তার কারণ উত্তর পূর্ব দিকটাই কিন্তু 12 হাউস। 12 হাউস মানে আয়গা এবং জায়গা, এই জায়গাকে কিন্তু রিপ্রেজেন্ট করে 12 হাউস। তাহলে ব্যয়ের স্থান কিন্তু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু উত্তর পূর্ব দিকটা লক্ষ্য করা যাচ্ছে। এই ব্যয়টা কেবলমাত্র ফিনান্সিয়াল নয়, যে কোনো রকমের। স্বামী স্ত্রী যদি একসাথে উত্তর পূর্ব কোণে বা উত্তর পূর্ব দিকে সময় কাটায়, বেশিরভাগ সময়টা তারা যদি কাটায়, তাদের মধ্যে যে ভালোবাসা, তাদের মধ্যে যে বিশ্বাস, তাদের মধ্যে যে মর্যাদা, আনুগত্য লাভ বা একে অপরের পরিপূরকতা, সেটা কিন্তু হ্রাস পেতে শুরু করে। যে কোনো রকমের যে কোনো জিনিস, ফিনান্সিয়াল অবস্থান থেকে, ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে, শিক্ষার জায়গা থেকে, দৃষ্টিভঙ্গির জায়গা থেকে, সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন থেকে, শারীরিক স্ট্রেংথ থেকে, এই উত্তর পূর্ব দিকটা বা উত্তর পূর্ব কোণকে যদি ব্যবহার করা হয়, তাহলে সেইগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। হ্যাঁ, তার কারণ ব্যয়ের স্থান কিন্তু উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিকটা। তুমি মেষ রাশির জাতক জাতিকা, তোমার সন্তানের, তোমার দিক দিয়ে তোমার সন্তানের সবচেয়ে নেগেটিভ সাইড কোনটা হচ্ছে, আমি যদি 5th হাউসকে লক্ষ্য করি, তাহলে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম যে কোণটা, সন্তানের দিকটা মানে কি, ওইখানটায় যদি সন্তানকে ওই দিকটায় যদি রাখা হয়, তাহলে দেখা যাবে তার
শারীরিক অসুস্থতা হতে পারে, মানসিক ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্ক্যাটার্ড হয়ে যাবার জায়গাটা, মনটা নড়বড়ে হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পড়াশোনায় মনোযোগ বসবে না, ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা, কথা শুনবে না। তাই সন্তানের ক্ষেত্রে ইভেন তুমি মেষ রাশির জাতক বা জাতিকা, তুমি সন্তান চাইছো, কখনোই কিন্তু তুমি শারীরিক ভাবে মিলিত কোনো মতেই কিন্তু দক্ষিণ পশ্চিম দিকটায় হবে না। ফিফথ হাউস যেই জায়গাটায় আসছে, দক্ষিণ পশ্চিম দিকটায় কখনোই কিন্তু হবে না। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু এই দক্ষিণ পশ্চিম দিকটা একদম নেগেটিভ। এবার চলে আসি ঈশ্বরের জায়গাটায়। আমরা যে কোনো ধর্মের হতে পারি, প্রত্যেকটি ধর্মের ইষ্ট দেবতা আছেন, দেব দেবী রয়েছেন। সে শিব ঠাকুর হতে পারে, কালী মা হতে পারেন, মোহাম্মদ হতে পারেন, যীশু খ্রিস্ট হতে পারেন। কখনো আমার ইষ্ট দেবদেবীকে আরাধনা বা তাদের মূর্তি স্থাপন বা তাদের ফটো স্থাপন কখনোই কিন্তু নাইন্থ কানেকশনে করা যায় না। তাহলে মেষ রাশির নিরিখে কিন্তু পূর্ব এবং দক্ষিণ যে দিকটা, সেই দিকটা কিন্তু ঈশ্বরের স্থান অত্যন্ত নেগেটিভ। এই দিকটাতে কখনোই কিন্তু ঈশ্বরকে আরাধনা করা যাবে না, ঈশ্বরের আরাধনা করা যাবে না, পুজো আচ্ছা করা যাবে না, তাকে শ্রদ্ধা জানানো যাবে না, তার ফটো টাঙানো যাবে না, মূর্তি স্থাপন করা যাবে না। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তুর 5টি দিক আমি উল্লেখ করলাম। প্রথমেই যেটা বললাম, দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম কোণের জায়গা, যেই জায়গা থেকে কিন্তু ঋণ, যেই জায়গা থেকে কিন্তু রোগ, যেই জায়গা থেকে কিন্তু শত্রুতা, যেই জায়গা থেকে কিন্তু প্রাত্যহিক জীবনে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে। মারক স্থান বললাম পূর্ব এবং দক্ষিণ, পূর্ব দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ নয়, পূর্ব দক্ষিণ যে কোণ বা পূর্ব দক্ষিণ যে দিকটা, সেটা কিন্তু মারক স্থান। ব্যয়ের স্থান বললাম মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিকটা। আর সন্তানের ক্ষেত্রে নেগেটিভ বললাম দক্ষিণ পশ্চিম কোণ বা দক্ষিণ পশ্চিম দিকটা। আর ঈশ্বরের আরাধনার ক্ষেত্রে, স্থাপনের ক্ষেত্রে আমি কিন্তু বললাম পূর্ব দক্ষিণ যে কোণটা, সেটা মারাত্মক নেগেটিভ। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।